এই অ্যাপোস্ট্রোফি যুক্ত অংশটা যদি সাবজেক্ট না হয়, তার মানে অ্যাপোস্ট্রোফি যুক্ত অংশ কাকে নির্দেশ করেছে এখানে আমরা সিম্পলি কিন্তু বুঝতে পারছি যে এটা নির্দেশ করছে এই সলিডারিটি কে, তাই না? হিয়ার সলিডারিটি হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট খুঁজে বের করাটা অনেকের কাছে একটু টাফ হয়ে যায়। আমরা যখন পড়তে যাই যে কোনটা সাবজেক্ট, কিভাবে কি হবে, অনেক সময় আমরা বুঝতে পারি না। এই ব্যাপারটা বোঝার জন্য একটি টেকনিক আছে, সহজ একটি উপায় আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সবসময় ভার্বকে প্রশ্ন করব। যেমন দেখুন এইখানে লক্ষ্য করুন আমি যদি বলি ইয়েস অ্যান্ড উইল বি রিমেম্বার, হোয়াট উইল বি রিমেম্বার? অর্থাৎ কি মনে রাখা হবে? আপনি যদি এক কথায় উত্তর দেন, মনে রাখা হবে কি সংহতি। যেই সংহতিটা কাদের? বাংলাদেশি ইয়ুথদের। তার মানে এখানে মূল সাবজেক্টটা কি? সংহতি। কি মনে রাখা হবে? সংহতি মনে রাখা হবে। যেটা মূলত বাংলাদেশি ইয়ুথদের, তাদের এই অংশটা হচ্ছে প্যালেস্টাইনের সাথে। ওকে। এই অংশটাকে গ্রামারের ভাষায় বলা হয়, যদি আপনি এই দিকে লক্ষ্য করেন, ঠিক এই দিকে আসুন। ইনভার্টেড স্ট্রাকচার used ফর এগ্রিমেন্ট। এইটা মূলত ইনভার্সন আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ইনভার্সন এর সময় আমরা লক্ষ্য করি যে সাবজেক্টের পূর্বেই ভার্ব চলে আসে। আবারও অ্যাফার্মেটিভ বলে একটা ব্যাপার থাকে। ইনভার্টেড স্ট্রাকচার ইউজড ফর এগ্রিমেন্ট। অর্থাৎ এখানে এগ্রিমেন্ট এর ক্ষেত্রে বা যেমন একটু জোর দেওয়ার জন্য যে হ্যাঁ, অর্থাৎ তারা করে, সেই ক্ষেত্রে একটু জোর দেওয়ার জন্য যে এরাও করে। Here we see genocide in Gaza. আমরা স্বাভাবিক অর্থে বুঝতে পারছি যে গাজায় গণহত্যা is going on right now. এই ক্লাসে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা কিভাবে পত্রিকা বিশ্লেষণ করতে পারি এবং কিভাবে আমরা বড়, বড় ইংরেজি বাক্য পড়ে তার অর্থ উদ্ঘাটন করতে পারি। At the same time আমরা চেষ্টা করব বাক্যের প্রতিটি অংশকে চিহ্নিত করে আমাদের নিজেদের প্রয়োজনে সেগুলোকে আমাদের দৈনন্দিন কথা বলা, লেখা অথবা অর্থ উদ্ঘাটনে কাজে লাগে। কারণ আমরা যাই লেখা দেখি, ধরেন এখানে এই বাক্যটি আছে। আমরা যদি একটু দেখি যে ধরেন এই বাক্যটি এখানে আছে। প্রশ্নটা হলো এই বাক্যটি যে স্ট্রাকচারে গঠিত হয়েছে আমরাও চেষ্টা করব যেন এই ধরনের বাক্য আমরা নিজেরাও তৈরি করতে পারি। আবারও এই ধরুন এখানে একটি বাক্য আছে। এই বাক্যটাই বা কিভাবে তৈরি হলো? এই ধরনের বাক্য আমরা নিজেরাও তৈরি করতে পারি কিনা? এই ব্যাপারগুলোকেই মূলত আমরা প্রাধান্য দিতে চাচ্ছি। তাহলে আর দেরি কেন? আমরা শুরু করতে পারি। অর্থাৎ আমরা ১ম এই যে বাক্যটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এই হলো বাংলাদেশিস ইউথ solidarity with Palestine will be remembered. সিম্পলি এই বাক্যটি বোঝা যাচ্ছে, তাই তো? অর্থাৎ বাংলাদেশের যে যুব সমাজের যে সংহতি উইথ প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের সাথে উইল বি রিমেম্বার, যে আপনারা আমাকে মেসেজে অবগত করবেন। এই যে অংশটি এখানে আছে, এই অংশটিকে আপনি গ্রামারের ভাষায় কি বলতে পারেন? অর্থাৎ এই আ পুরো বাক্যটি কোন স্ট্রাকচার আছে? কি ধরনের বাক্য? আমি বলতে চাচ্ছি এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? জি, আপনারা আমাকে মেসেজে অবগত করুন। আমি দেখি। জি, এক্সাক্টলি প্যাসিভ এ আছে। ওকে? এর অর্থটা হলো মনে রাখা এরকম অর্থ প্রদান করছে। অর্থাৎ মনে রাখা হবে। কি মনে রাখা হবে? বা স্মরণ থাকবে এরকম একটা অর্থ প্রদান করে। এই প্যালেস্টাইনের সাথে বাংলাদেশী যুব সমাজের যেই সংহতি সেইটা মনে প্রশ্নটা হলো আমি যদি আপনাদেরকে আবারও প্রশ্ন করি
এক্সাক্টলি এই পুরো যে অংশটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন। এই পুরো অংশটা কিন্তু মূল সাবজেক্ট না। এখানে কিন্তু মূল একটি সাবজেক্ট আছে। তাহলে মূল সাবজেক্ট কোনটি? প্যালেস্টাইন, উইথ প্যালেস্টাইন, সলিডারিটি, বাংলাদেশি ইয়ুথ। এইটা আমাকে কেউ বলুন তো। দেখুন, এইটা কেন আমাদের প্রয়োজন? ধরেন ঠিক এই জায়গাটায় উইল বি এর পরিবর্তে যদি অন্য কোনো ভার্ব থাকতো। প্রশ্ন যেমন প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ভার্বের ব্যাপার থাকতে পারতো অথবা am, is, are, was, were এই ব্যাপারগুলো আসতে পারতো। তখন আমি সিঙ্গুলার ভার্ব বসাবো না প্লুরাল ভার্ব বসাবো সেটা তো এইটার ভিত্তিতে বসাবো অর্থাৎ সাবজেক্টের ভিত্তিতে। তাহলে প্রশ্নটা হলো এখানে প্রধান সাবজেক্ট কোন? জি, দেখি কেউ অবগত করুন। আমি একটু দেখি। ওকে, বাংলাদেশি ইয়ুথ বলেছে আ আতিকা, সলিডারিটি বলেছে কেউ। ওকে। এখানে মূলত মূল সাবজেক্টটি হলো সলিডারিটি। কেমন? অর্থাৎ আমরা একটা ব্যাপার স্মরণ রাখবো এখন থেকে যে এই অ্যাপোস্ট্রোফি যুক্ত যে নাউন ফ্রেজ অর নাউন অ্যাপোস্ট্রোফি যুক্ত অর্থাৎ এই অংশটুকু লক্ষ্য করেন অ্যাপোস্ট্রোফি। এই অংশটুকু যুক্ত যে নাউন বা নাউন ফ্রেজ সে কখনো সাবজেক্ট হয় না। তার মানে আপনি যখন এই ভার্বটিকে বসাবেন অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল সেন্স যখন আসবে আপাতত এখানে উইল আছে মডেল অক্সিলারি ভার্ব অর ফিউচার সেন্সে তখন তার আ তেমন ফ্যাক্ট না। অর্থাৎ যেকোনো সাবজেক্টের পরেই বসে এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু সমস্যাটা হলো যখন আমরা আমাদের প্রয়োজনে এখানে সিঙ্গুলার বা প্লুরাল ভার্বের প্রয়োজনীয়তা আসবে, তখন কিন্তু আমাদের খুব সাবধানতার সাথে এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি তখন কি করবেন? এই অ্যাপোস্ট্রোফি যুক্ত অংশটা যদি সাবজেক্ট না হয়, তার মানে অ্যাপোস্ট্রোফি যুক্ত অংশ কাকে নির্দেশ করেছে এখানে আমরা সিম্পলি কিন্তু বুঝতে পারছি যে এটা নির্দেশ করছে এই সলিডারিটিকে। তাই না? হিয়ার সলিডারিটি হচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট খুঁজে বের করাটা অনেকের কাছে একটু টাফ হয়ে যায়। আমরা যখন পড়তে যাই যে কোনটা সাবজেক্ট, কিভাবে কি হবে অনেক সময় আমরা বুঝতে পারি না। এই ব্যাপারটা বোঝার জন্য একটি টেকনিক আছে, সহজ একটি উপায় আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সবসময় ভার্বকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? আমরা সিম্পলি ভার্বকে প্রশ্ন করতে পারি। যেমন দেখুন এইখানে লক্ষ্য করুন আমি যদি বলি আ এইরকম ভাবে যদি আমি বলি যে ইয়েস অ্যান্ড উইল বি রিমেম্বার, হোয়াট উইল বি রিমেম্বার? অর্থাৎ কি মনে রাখা হবে? আপনি যদি এক কথায় উত্তর দেন, মনে রাখা হবে কি সংহতি। যেই সংহতিটা কাদের? বাংলাদেশি ইয়ুথদের। তার মানে এখানে মূল সাবজেক্টটা কি? সংহতি। কি মনে রাখা হবে? সংহতি মনে রাখা হবে। যেটা মূলত বাংলাদেশি ইয়ুথদের কাদের? এই অংশটা হচ্ছে প্যালেস্টাইনের সাথে। সাধারণত সলিডারিটি এরপরে উইথ অ্যাজ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়। হিয়ার উই সি এখানেও ঠিক ঐরকম ভাবেই আমরা লক্ষ্য করছি ব্যবহার হয়েছে। আশা করছি এই বাক্যটি আপনারা বুঝতে পেরেছেন বা আমরা যদি আমাদের প্রয়োজনে এই ধরনের বাক্য নিজেরাও লিখতে চাই, আর্জেন্ট ডিমান্ডস অফ বাংলাদেশী এইভাবে ইউথ। আমরা বললাম যে ইউথ সোসাইটি অর কমিউনিটি। কমিউনিটি এখন ইস দিব নাকি আর দিব? প্রশ্নটা হচ্ছে জরুরি যেই দাবি বাংলাদেশের ইয়ুথ সমাজের। আপনারাই বলুন তো এখন আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ইস নাকি আর ব্যবহার করি? দেখি। জি, আপনারাই বলুন। অর্থাৎ আমরা যখন লেখালেখি করব, তখন আমরা কোন সেন্সে আসলে কি বসাবো? ইস নাকি আর? ডেফিনিটলি এখানে আমরা লক্ষ্য করব এই অংশটা। অর্থাৎ কি লক্ষ্য করব? আমরা লক্ষ্য করব এই ক্ষেত্রে আমরা এইটা লক্ষ্য করব যে
প্রিপজিশন যখন থাকবে সেটা যেকোনো সেন্সের প্রিপজিশন হতে পারে। অর্থাৎ প্রিপজিশনের পূর্বে যে অংশটা থাকবে, নাউন অথবা নাউন ফ্রেজ। এখানে মূলত আমরা কিন্তু এটা লক্ষ্য করছি। এই অংশটা কিন্তু এই যে আর্জেন্ট ডেমান্ডস এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ মূলত এই নাউনকে কি করেছে? রিফার করেছে। অর্থাৎ আবেদন। জরুরি আবেদনগুলো হলো অথবা আপনি যদি এটাকে সিঙ্গুলার রাখতে চান, সেটাও আপনি সিঙ্গুলার রাখতে পারবেন, নো প্রবলেম। আর প্লুরাল যেহেতু আমি দিয়েছি অর্থাৎ ভার্বটা কি অনুযায়ী বসবে? অর্থাৎ এইখানে যেই প্রিপোজিশন থাকবে, অর্থাৎ প্রিপোজিশনের এই পূর্ববর্তী যে নাউনটি আছে বা নাউন ফ্রেজ আছে, অর্থাৎ এই অংশটা অনুযায়ী মূলত আমরা এটা লক্ষ্য করছি এই ভার্বটি বসবে। তাহলে এখানে কি ধরনের ভার্ব বসবে? জি, আপনারাই বলুন। তাহলে আমরা বলতে পারি এখানে আর বসবে। এক্সাক্টলি আর বসবে। কেমন? আবারও দেখুন আমি যদি সিম্পলি এখানে বলতাম যে আ আর্জেন্ট ডেমো, অর্থাৎ আমরা যদি বলি যে অ্যান আর্জেন্ট ডেমো। আমি গতকাল বিশেষ করে আসিফকে নিয়ে যখন ক্লাস করতেছিলাম, আসিফ আমাকে অবগত করছিলেন যে অনেক সময় ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। অর্থাৎ এখন সিম্পলি লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি এই অংশটি হলো কি? এখানে মূলত নাউন ফ্রেজ। আর আমরা এখানে তো দেখতেই পাচ্ছি, যেহেতু এখানে প্রিপোজিশন আছে, শুধু অফ না, যেকোনো প্রিপোজিশন থাকুক। অর্থাৎ এখানে যে শুধু অফ হবে ব্যাপারটা এরকম না, যেকোনো প্রিপোজিশন হতে পারে। এর যে পূর্ববর্তী অংশটা আছে, অর্থাৎ এই অংশটা হলো এখানে সাবজেক্ট। অর্থাৎ এখন এই সাবজেক্টটা কিন্তু আমরা সিম্পলি লক্ষ্য করছি, এটা কি? আমরা দেখতেই পাচ্ছি সিঙ্গুলার। এখন এই সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা কি বলতে পারি? যে এই যে ভার্বটি, সরি টু সে, অর্থাৎ আমরা লক্ষ্য করছি এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটি হবে সিঙ্গুলার। অর্থাৎ আমরা বলতেই পারি কি? এইটা ভার্ব। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই বাক্যটি আপনারা সম্পূর্ণ করবেন। কেমন? অর্থাৎ আর্জেন্ট ডেমা, অর্থাৎ একটি জরুরি দাবি বাংলাদেশি ইউথ কমিউনিটির কি হতে পারে? অর্থাৎ আ আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আপনারা সবার জন্য এটা, হ্যাঁ? অর্থাৎ আপনারা যে যেখান থেকে দেখবেন বা এখন যারা ক্লাসে আছেন সবার জন্য। এটা আপনি লিখবেন। অর্থাৎ জরুরি দাবিটা কি হতে পারে? আপনারা আপাতত একটু লিখুন আমি দেখি। অর্থাৎ আমাদের এখানে আমরা ইতিমধ্যেই বুঝতে পারলাম যে আমাদের এখানে ভার্বটি হবে ইজ। এখন জরুরি দাবি যার যেটা মনে চায়, অর্থাৎ বিশেষ করে রিগার্ডিং aggressive attack, ground attack led by an illegal state in the world, and it is nothing but Israel. Whatever. অর্থাৎ এই রাষ্ট্রটির আ এই যে ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের একটি আর্জেন্ট ডিমান্ড কি হতে পারে? এটা আপনাদের দায়িত্ব। আপনারা সবাই লিখবেন। আমি আশা করি যে আপনারা সবাই লিখে আমাকে অবগত করবেন যে আসলে কি হতে পারে। এখন আসুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। এটা মূলত ইউসুফ এস.ওয়াই. রামাদান তারই লেখা ডেইলি স্টারে মূলত এটা লিখেছেন। আ এই, এই লোক হয়তোবা আপনাদের অনেকের পরিচিত বা আপনারা দেখেছেন। তিনি মূলত বাংলাদেশের যে প্যালেস্টাইনের যে এম্বাসি আছে সেখানে মানে দায়িত্বরত একজন ব্যক্তি, তারই লেখা। ওকে। দেন উই সি আমাদের মূল যে আলোচনা আমরা এখানে চলে এসেছি। আমরা এখানে বিস্তারিত গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করব। এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা সহ দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি চান যে না আপনি এই অর্থগুলো দেখবেন, হ্যাঁ দেখে নিতে পারেন সিম্পলি। তারপরে আপনি যদি এইখানে থাকা যে বাক্যটি আছে, অর্থাৎ এই বাক্যটির কোন অংশকে কি বলা হয়? যদি আপনি জানতে চান যে হ্যাঁ, কোন অংশকে কি বলা হয়? তাহলে আপনি এইদিকে লক্ষ্য করতে পারেন। এই বাক্যটির সব বিস্তারিত এখানে আবার বলে দেওয়া আছে যে কোন অংশকে কি বলা হয়। সিম্পলি গ্রামাটিক্যালি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি খুব সহজেই বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, একই সাথে ভোকাবুলারির সাথে পরিচিত হবেন। আবারও এইখানে থাকা যে বাক্যটি আছে কোন অংশকে কি বলা হচ্ছে, এরপরে আপনি এটার অর্থ উদ্ঘাটন করতে পারবেন এখানে। আসুন আমরা আমাদের যে আলোচনা আছে সেখানে আমরা চলে যেতে পারি। ওকে।
আলোচনার জন্য আমরা ১ম এই এই লাইনটি একটু দেখতে পারি। এই লাইনটি হচ্ছে আমাদের মূল। এইখানে আমরা একটু লক্ষ্য করি। Here we see everywhere in the world. ওকে। আমি যদি আপনাদেরকে বলি এই অংশটাকে আপনি কি বলবেন? আসলে মানে গ্রামার ভাষায় কি বলা হয়? এটার একটা আ এবং আমরা অনেকেই জানি। কিন্তু এটার দারুণ একটা ব্যাপার আছে। যেটা জানাটা অনেক বেশিও জরুরি বটে। দারুণ একটি ব্যাপার আছে। জি, আপনারা আমাকে অবগত করুন তো দেখি কি বলেন? ওকে, এটার নাম কি আসলে? গ্রামারের ভিত্তিতে এই পুরো অংশটার নাম কি? এখানে ২ টি অংশ অবশ্য। আমরা এইখানে লক্ষ্য করছি যদি বলি যে এই পর্যন্ত একটি অংশ, অর্থাৎ আমরা যদি দেখি যে এই পর্যন্ত একটি অংশ, এই পর্যন্ত আরেকটি অংশ। কিন্তু আপনি একসাথেও বলতে পারেন। কোন সমস্যা নেই। অর্থাৎ আপনি একসাথেও বলতে পারেন। এই দেখি কে কি বলেছেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, ঠিক আছে। আপনার এই অংশটির সাথে মিলেছে। অর্থাৎ আমরা সিম্পলি বলতে পারি যে ইন দ্য ওয়ার্লড অর্থাৎ বিশ্বে। আর এই অংশটা হচ্ছে এভরিওয়্যার সর্বত্র। অর্থাৎ এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। একসাথে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। কেমন? অর্থাৎ একসাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন প্রশ্নটা হলো এটা তো আমরা জানি। এটা আবার বলার কি আছে? হ্যাঁ, এটার একটা প্রাসঙ্গিকতা আছে। তার মানে আমরা এটা অনুধাবন করতে পারি বা এটা মেনে নিতে পারি যে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেটা হোক অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইমস, অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ রিজন অর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। চাইলে আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি। এই যে একটা ব্যাপার যে আমরা চাইলেই বাক্যের শুরুতে এই যে অ্যাডভার্ব অফ ম্যানার্স, টাইমস, প্লেস এইগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। তবে সেই ক্ষেত্রে যখন আমরা ১ম এ ব্যবহার করব, আমরা যখন পরবর্তী বাক্যটি শুরু করব, অর্থাৎ পরবর্তী বাক্যতে লিখতে হবে। এইজন্য আমরা কমা দিয়ে শুরু করব। এইখানে লক্ষ্য করুন। সো স্পষ্টভাবে এইখানে এই যে কমাটা লক্ষ্য করুন। আছে না? অর্থাৎ এই কমাটা কিন্তু নিশ্চিত করতে হবে। অনেক সময় প্রয়োজন হয় না। সাধারণত সিঙ্গেল কোনো অ্যাডভার্ব ব্যবহার হলে অনেক সময় আমরা লক্ষ্য করব যে প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি এটা নিশ্চিত করি, এটা অনেকাংশেই সুন্দর এবং এটা কি হবে? এট লিস্ট স্লিম স্ট্রিক হিসেবে বিবেচিত হবে না, স্ট্যান্ডার্ড হবে। ওকে, আসুন আমরা আর এখানে সময় না দিয়ে একটু কথা বলি বা একটু পড়তে পারি। এইখানে লক্ষ্য করুন এক্সাইটেড চিলড্রেন, ওকে? এক্সাইটেড চিলড্রেন গেদার অর্থাৎ একত্রিত হয়েছিল। এখানকার এই অংশটা হচ্ছে পৃথিবীর দেখুন এখানে বাংলা অর্থ দেওয়া আছে। এজন্য আর আমি বলছি না। তারপরেও বলে দিচ্ছি। অর্থাৎ পৃথিবীর সর্বত্র অর্থাৎ পৃথিবীর সব জায়গায় যে আনন্দিত সরি টু সে অর্থাৎ আনন্দিত এবং অথবা আপনি এটা বলতে পারেন যে আ এটা পজিটিভ সেন্স এ আরকি। সাধারণত এক্সাইটেড আমরা উত্তেজিত অর্থে বা নেগেটিভ সেন্স ও ব্যবহার করে থাকি। রাগান্বিত অবস্থায় সেই সময় আবারও এটা পজিটিভ সেন্স ও ব্যবহার হচ্ছে। অর্থাৎ আনন্দিত শিশুরা গেদার তারা একত্রিত হয়েছিল ফর ঈদ, ঈদের জন্য। তাই তো? ঈদের জন্য তারা একত্রিত হয়েছিল। অ্যান্ড সো ডিড দ্য চিলড্রেন অফ গাজা। প্রশ্নটা হলো ঠিক এই জায়গায়। এই অংশটা কিভাবে লেখা হলো? এটার নাম কি? আমি কিন্তু এইখানে দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন এখানে অ্যান্ড এর পরে কিন্তু আরেকটি স্বাধীন বাক্য আছে। তাহলে এইখানে এই ঝামেলাটা কেন করছে? এই ঝামেলাটা কেন করেছে? সো ডিড আগেই ভার্ব চলে এসেছে। এটা রহস্যময়। এটাই মূলত আমরা এখান থেকে দেখার চেষ্টা করব এবং আমরা নিজেরাও নিজেদের প্রয়োজনে যাতে এপ্লাই করতে পারি, সেই ব্যাপারটিও আমরা অনুধাবনের চেষ্টা করব। কেমন? ওকে। Here we see এই অংশটাকে গ্রামারের ভাষায় বলা হয়, আমরা যদি এদিকে লক্ষ্য করি, হ্যাঁ, অনেকে হয়তোবা কয়েকজন করেও দিয়েছেন। ওকে। এই অংশটাকে গ্রামারের ভাষায় বলা হয় যদি আপনি এই দিকে লক্ষ্য করেন, ঠিক এই দিকে আসুন। এইদিকে। এক্সট্রিমলি সরি। আপনি যদি এইদিকে দেখুন ইনভার্টেড স্ট্রাকচার used ফর এগ্রিমেন্ট। এইটা মূলত ইনভার্সন আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ইনভার্সন এর সময় আমরা লক্ষ্য করি যে সাবজেক্ট এর পূর্বেই ভার্ব চলে আসে। আবারও অ্যাফার্মেটিভ বলে একটা ব্যাপার থাকে।
ইনভার্টেড স্ট্রাকচার ইউজ ফর এগ্রিমেন্ট, অর্থাৎ এখানে এগ্রিমেন্টের ক্ষেত্রে বা যেমন একটু জোর দেওয়ার জন্য যে হ্যাঁ, অর্থাৎ তারা করে, সেই ক্ষেত্রে একটু জোর দেওয়ার জন্য যে এরাও করে। ঠিক একই রকমভাবে এখানে অর্থটা হচ্ছে যে আ পৃথিবীর সর্বোচ্চ যে শিশুরা আছে, আনন্দিত শিশুরা তারা ঈদের জন্য একত্রিত হয়েছিল এবং এই যে গাজার যে চিলড্রেন আছে, এরাও হয়েছে। দ্যাট মিনস তারাও কি জড়ো হয়েছে। এই সেন্সটা দেয়ার জন্য বা তারাও এটি করেছিল। এই সেন্সটা দেয়ার জন্য আমরা লক্ষ্য করছি সো ব্যবহার হয়েছে। এরপরেই ভার্ব চলে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ডু ভার্বের যে পাস্ট ফর্ম চলে এসেছে। এরপরে সাবজেক্ট। দ্যাট মিনস এই ডু ভার্বের পাস্ট ফর্ম দিয়ে এটাই বোঝাচ্ছে যে গ্যাদার করেছে। দেখুন আমি আবারও বলছি। অর্থাৎ এই অংশটুকু মূলত কাকে নির্দেশ করছে? এই অংশটুকু হচ্ছে আমরা লক্ষ্য করছি এটা বোঝায় হচ্ছে এই অংশটাকে। ইনভার্টেড স্ট্রাকচার ইউজড ফর এগ্রিমেন্ট। এখানে মূলত এই ডিড বলতে ডু ভার্বের পাস্ট ফর্ম। এটা বলতে এটাকেই নির্দেশ করেছে। কেমন? অর্থাৎ তারাও কি জড়ো হয়েছে। তেমনটিই করেছে। এইখানে দেখুন বাংলা লেখা আছে। এজন্য আর আমি বারবার উচ্চারণ করছি না। Have we got? I think so. Okay. Then we see আমরা পরবর্তী বাক্যটা লক্ষ্য করতে পারি। ওকে, এখানে আমার কিছু প্রশ্ন আছে যদি আপনাদের কারো কিছু বলতে ইচ্ছে হয় বা বলতে চান, frankly feel free and speak up. And what do you think about the continued aggressive attack and ground attack led by uh, illegal state and its troops against innocent people, including children and people along with advanced aged people. What about anyone? Is there anyone, please? জি, ঠিক আছে। Okay. Then we see next sentence. But the letter. এই letter এর অর্থটা হচ্ছে মানে সাধারণ অর্থে আমরা as a adjective হিসেবে ব্যবহার করে থাকি। মানে পরবর্তী। কেমন? অর্থাৎ আ যে adjective হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেমন এইদিকে লক্ষ্য করুন। আমরা যদি একটু বলি যে এই যে letter শব্দটি আছে। অর্থাৎ সাধারণ সেন্সে আমরা এটা বলতে পারি। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমরা এটা বলতে পারি যে the later phase অর্থাৎ পরবর্তী পেজটা। ওকে? অর্থাৎ পরবর্তী পেজটা এরকম নির্দেশ করছে। কিন্তু এইখানে লেটার বলতে আসলে কি বুঝিয়েছে? এখানে লেটার বলতে বুঝিয়েছে গাজার শিশু। অর্থাৎ মানে এই যে এখানে কথাবার্তা হচ্ছে তো গাজার শিশুদের নিয়েই কথাবার্তা হচ্ছে। সেই প্রেক্ষাপটে এখানে বলা হচ্ছে যে বাট দ্য লেড অর্থাৎ এই যে অবশিষ্ট পরবর্তী যে গাজার শিশুরা আনলাইক এনিওন অর্থাৎ অন্য কারো মতো নয়। দ্যাট মিনস আনলাইক মতো নয়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, here we see অর্থাৎ মতো নয়। এইখানে কিন্তু লেখা আছে দেখুন এই যে এইখানে ভিন্নভাবে বাট এইখানে মূলত হচ্ছে মতো নয়। এনিওন অন্য কারো। এখন প্রশ্নটা হচ্ছে এইটা আসলে কিভাবে লেখা? এই অংশটা মাঝখানে এনে এখানে কিন্তু আমরা এইটা লক্ষ্য করব। এইখানে হচ্ছে এই অংশটা হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে হ্যাঁ, টু অব্লিগেশন বাধ্যবাধকতামূলক বোঝাতে অতীতে ব্যবহার হয়েছে। আমরা যদি এটাকে আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে এই দিকে লক্ষ্য অর্থাৎ পাস্ট অব্লিগেশন কে নির্দেশ করছে। প্রশ্নটা হলো তাহলে মাঝখানে এতটুক বসলো কিভাবে? আবার বলছি। তাহলে এই অংশটুকু কিভাবে আসলো? দেখুন এই অংশটা আমরা এটা লক্ষ্য করছি unlike here used as preposition
এখন আমরা স্বভাবতই জানি যে প্রিপোজিশন কি করে? অর্থাৎ নাউন এর পূর্বে বসে স্বভাবতই আরকি স্বাভাবিকভাবে। তখন আমরা সাধারণ অর্থে কি বলি? আবার আমাদের ফ্রেজের কাজ করে। অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেজ, অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। এই অর্থে যে আমরা আলাদা করে দিয়েছি, কমা চিহ্নিত করে এই সেন্স বোঝাতে যে আসলে এই যে যারা আছে অর্থাৎ এরা কি অন্য কারো মতো না। আপনি যদি বেশি এটা বুঝতে যদি কখনো একটু সমস্যা হয় আরকি, আপনি যদি মনে করেন, তাহলে ধরেন এই অংশটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন দেখুন তো বুঝতে অনেক কষ্ট হবে। সরি টু সে বুঝতে অনেক সহজ হবে যে বাট দ্যা ল্যাব হ্যাভ টু সেলিব্রেট। অর্থাৎ কিন্তু এই যে পরবর্তী বা এই যে গাজার শিশুরা তাদেরকে করতে হয়েছিল, অর্থাৎ উদযাপন করতে হয়েছিল উইথ বম্বস রেইনিং ডাউন দেই। অর্থাৎ বম্ব যখন বৃষ্টির মতো তাদের উপর ঝরে পড়ছিল ঠিক তখন। এইখানে অনেকের বুঝতে একটু কষ্ট হতে পারে। এটা দারুণ একটি ব্যাপার। এক কথায় আপনার লেখালেখির প্রয়োজনে এই অংশটা দারুণভাবে কাজে আসছে। আমি আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে সেখানে বিশেষ করে খুব সম্ভবত হ্যাঁ, ৩১ এবং ৩২ নং ক্লাসে স্পষ্টভাবে এই উইথ প্রিপোজিশন যুক্ত করে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড লেভেলে ফ্রেজ তৈরি করতে পারি এই ব্যাপারে বিস্তারিত বলেছি। প্রায় ২ টি ক্লাসে A to Z বিস্তারিত বলেছি। আপনি কিভাবে with কে ব্যবহার করে as a preposition হিসেবে ব্যবহার করে সিম্পলি আপনি কি করতে পারেন? অ্যাডভান্স ইংরেজি লেখার জন্য ফ্রেজ তৈরি করতে পারেন। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারেন। বাট আবারও আপনি যদি বলেন যে এই অংশটার নাম কি? হ্যাঁ, এটারও আলাদা একটি নাম আছে। এই অংশটারও কিন্তু নাম আছে। এই অংশটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আপনি যদি লক্ষ্য করুন ঠিক এই দিকে লক্ষ্য করুন। এই অংশটা লক্ষ্য করুন। এরপরে এইদিকে লক্ষ্য করুন যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বাট আমরা সর্বোপরি দেখতে পাচ্ছি যে মূলত এখানে এই উইথ ই হচ্ছে এই পরবর্তী অংশর মূল কারিগর। অর্থাৎ উইথ দিয়ে দারুণভাবে অ্যাডভান্স লেভেলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা যাচ্ছে। ওকে? আমরা তাহলে একটু পড়তে পারি। কিভাবে এটা হলো? অর্থাৎ যখন এই বৃষ্টির মতো অর্থাৎ মানে কম বৃষ্টির মতো পড়ছিল তাদের উপর, ঠিক তার মধ্যেই তাদেরকেও এই উদযাপন করতে হয়েছিল। সিম্পলি আমরা বুঝতে পারলাম। তাই না? ওকে। এখন এটা কিভাবে হলো? দেখুন আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যদিও আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি ব্যাখ্যা করেছি, তারপরও আমি অর্থাৎ ধরেন আমরা উইথ বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ let us have to celebrate আমরা এখানে বললাম যে ঈদ day অর্থাৎ করতে হয়েছিল। এরপরে আমরা কি করলাম? আমাদের প্রয়োজন অনুযায়ী আরেকটি কমা ব্যবহার করে এরপরে আমরা বললাম এরকমভাবে and fall এরপরে were raining down অর্থাৎ তাদের উপর পড়তেছে। ব্যাপারটা হচ্ছে রেইন যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি, সেই প্রেক্ষাপটে অর্থাৎ বম কি তাদের উপর পড়তেছে। কেমন? দেখুন এই বাক্যটাকেই মূলত এইখানে সংক্ষেপে লেখা হচ্ছে। অর্থাৎ সিম্পলি আমরা দেখতে পেয়েছি যে এই বাক্যটাকে বা এই অংশটাকে এইখানে ঠিক এইরকমভাবে লেখা হয়েছে। এখন আপনি কিন্তু চাইলে আমি যেটা এইমাত্র আপনাকে দেখাইছি এইভাবেও লিখতে পারতেন। প্রশ্নটা হলো এইভাবে কেন লেখা হয়েছে? দেখুন এইভাবে কেন লেখা হয়েছে? এই প্রশ্ন করার চেয়েও আরো সহজ ব্যাপার হচ্ছে এইভাবে আমরা যত লেখে স্ট্যান্ডার্ড যেই একটা ব্যাপার আছে এটা মেইনটেইন করি। অর্থাৎ এটা আমার জানা আছে যেভাবে আমি ফ্রেজ তৈরি করে সংক্ষেপে লিখতে পারি। কেমন?